আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে চলে এলাম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন এই সাবজেক্টের 7 নম্বর লেকচারটি নিয়ে। আজকের লেকচারটি মূলত একটু লেন্দি, এই কারণে আজকে আমরা বেশি কথা না বলে আমার ছোট্ট একটি ইন্ট্রোডাকশন দেখে আজকের লেকচারটি আমরা চটজলদি শুরু করে দিই। তোমরা আমার নাম জানো, আমি কোথায় পড়ি সেটা সম্পর্কে জানো, তাও একবার একটু। আমার নাম তারান্নুম রুশান। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এবং আমি এখানে আসলে রয়েছি তোমাদেরকে মার্কেটিং সিলেবাস সম্পর্কে একটু জানানোর জন্য। অর্থাৎ মার্কেটিং সাবজেক্টের জন্য তোমরা কি কি পড়বা, কি কি পড়া দরকার, বা কোন কোন টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বা তোমাদের অ্যাকচুয়াল সিলেবাসটা কি অ্যাডমিশন টেস্টের জন্য, এসব কিছুর আসলে একটা ধারণা দেওয়ার জন্য আমি মূলত এখানে রয়েছি। তাহলে চলো আজকের টপিকটা বা লেকচারটা যেহেতু একটু বড়, এই জন্য কথা না বাড়িয়ে চলো আজকের লেকচারটি আমরা শুরু করে দিই। তার আগে আমার ক্যামেরাটা একটু বন্ধ করে নিই। আচ্ছা, আজকের লেকচারের নাম্বারটা হচ্ছে 7। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বন্টন প্রণালী সম্পর্কে। এখানে আমরা জানবো বন্টন প্রণালী কাকে বলে, বন্টন প্রণালীর কিছু বৃত্তান্ত অর্থাৎ কিছু ইনফরমেশন। তারপর আমরা জানবো যে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী কিরকম, শিল্প পণ্যের তোমার বন্টন প্রণালী কিরকম, দেন সেবার বন্টন প্রণালী কিরকম। তারপর হচ্ছে একজন মধ্যস্থকারীকে বন্টন প্রণালী নির্বাচন করার জন্য তাকে কি কি জিনিসপত্র মাথায় আনতে হয় বা বিবেচনা করতে হয় সে সম্পর্কে আমরা একটু জানবো। তারপর আমরা খুচরা ব্যবসায়, পাইকারি ব্যবসা, এগুলো সম্পর্কে একটু জানবো, তাদের ক্লাসিফিকেশন সম্পর্কে একটু জানবো। মোটামুটি এগুলো নিয়েই হচ্ছে আজকের আমাদের এই লেকচারটি। তাহলে চলো আজকের লেকচারটি আমরা শুরু করে দিই। আচ্ছা, পণ্য বন্টন প্রণালী এটা বলতে আসলে কি বোঝায়? যে ব্যবস্থা বা পদ্ধতির সাহায্যে উৎপাদকের পণ্য চূড়ান্ত ভোক্তা বা শিল্পীয় ব্যবহারকারীর কাছে পৌঁছানো হয় তাকে বন্টন প্রণালী বলে। তাহলে এই বন্টন প্রণালীটা আসলে কি? এটা একটা ব্যবস্থা বা পদ্ধতি যেটার সাহায্যে উৎপাদকের পণ্য চূড়ান্ত ভোক্তা বা শিল্পীয় ব্যবহারকারীর কাছে পৌঁছানো হয়। বন্টন প্রণালী উৎপাদক ও ভোক্তার মধ্যে যোগসূত্র স্থাপন করে পণ্যের মালিকানা হস্তান্তর করতে সহায়তা করে। বন্টন প্রণালী বাজারজাতকরণ, মিশ্রণ এবং অন্যান্য উপাদানকে প্রভাবিত করে। এটা আমার কি হবে তাহলে? উৎপাদন হবে না, উপাদান হবে। হ্যাঁ, আচ্ছা এক মিনিট, আমি তো একটু কেটে দিই তাহলে তোমাদের হেল্প হবে। এটা আসলে উপাদান হবে, হ্যাঁ, উৎপাদন না। আচ্ছা, অন্যান্য উপাদানকে প্রভাবিত করে। বন্টন প্রণালী কতগুলো আন্তঃনির্ভরশীল মধ্যস্থ ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত। প্রণালী হলো কতগুলো আন্তঃনির্ভরশীল ফার্ম এর সমন্বয়ে গঠিত একটি পদ্ধতি যার মাধ্যমে পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছায়। প্রণালীর সদস্যর অংশ হলো উৎপাদনকারী, পাইকার, খুচরা ব্যবসায়ী, ডিলার, ভোক্তা ইত্যাদি। এ প্রক্রিয়ার বিভিন্ন প্রকার ব্যবসা পরিবেশক, এই প্রক্রিয়া বিভিন্ন প্রকার কারা কারা থাকে দেখো, ব্যবসা পরিবেশক থাকে, পাইকারি ব্যবসায়ী থাকে, খুচরা ব্যবসায়ীরা নিয়োজিত থাকেন। এই প্রণালীর মাধ্যমে পণ্য ক্রেতার নিকট পৌঁছানো হয়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো বন্টন প্রণালীর প্রকারভেদ সম্পর্কে যদি একটু জানি। বিভিন্ন পণ্যের বন্টন প্রণালী কিন্তু বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন পণ্যের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য যেহেতু আলাদা আলাদা এবং তাদের তোমার চূড়ান্ত ভোক্তাও কিন্তু আলাদা হয়ে থাকে বা তাদের বাজারটাও কিন্তু আলাদা, এর জন্য বিভিন্ন পণ্যের বন্টন প্রণালী বিভিন্ন রকম হতে পারে। কিন্তু মূলত 3 রকমের বন্টন প্রণালী লক্ষ্য করা যায়। যেমন দেখো, ভোগ্য পণ্যের বন্টন প্রণালী, ব্যবসা বা শিল্প পণ্যের বন্টন প্রণালী, সেবার বন্টন প্রণালী। ভোগ্য পণ্য বন্টন প্রণালী কোনটা দেখো, তার আগে জানি ভোগ্য পণ্য বলতে কি বোঝায়। যে সকল পণ্য পুনরায় কোনো প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি ভোগ বা ব্যবহার করা হয় তাকে ভোগ্য পণ্য বলে। এরূপ ভোগ্য পণ্য বন্টনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রণালী ব্যবহার হতে দেখা যায়। যেমন দেখো, সরাসরি বিপণন, খুচরা ব্যবসায়ের মাধ্যমে বন্টন, এজেন্সির মাধ্যমে, বড় খুচরা ব্যবসায়ের মাধ্যমে বন্টন। এগুলো হচ্ছে সচরাচর দেখা যায় আসলে, কিন্তু এরপরও কিছু স্পেসিফিক বা মেজর বন্টন প্রণালী থাকে, সেগুলো সম্পর্কে একটু জানি। 1 নাম্বার প্রণালীটা দেখো, এখানে কি হয়? এখানে মূলত উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা সরাসরি ভোক্তার নিকট পৌঁছানো হয়, মানে উৎপাদনকারী ডিরেক্ট পণ্যটা ভোক্তার কাছে পৌঁছায় দিবে। প্রণালী 2তে কি হয় দেখো, উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা
খুচরা বিক্রেতার কাছে যাবে এবং খুচরা বিক্রেতার কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানো হবে। প্রণালী 3-এ এটাই হচ্ছে মূলত তোমার একটা এক্সপান্ডেড প্রণালী, হ্যাঁ, বা এক্সপান্ডেড চ্যানেল আর কি। ভোগ্য পণ্য বন্টন প্রণালীর এক্সপান্ডেড চ্যানেল হচ্ছে প্রণালী 3 নাম্বারটা। যেমন কি হয় এখানে দেখো, প্রণালী 3-এ উৎপাদনকারী থেকে পণ্যটা পাইকারির কাছে যাবে এবং পাইকারির কাছ থেকে পণ্যটা খুচরা বিক্রেতার কাছে যাবে, এরপর খুচরা বিক্রেতার কাছ থেকে পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানো হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো উৎপাদনকারী মানে প্রণালী 4-এ কি হয়, উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা ডিলারের কাছে পৌঁছানো হবে এবং ডিলারের কাছ থেকে পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানো হবে। এরপরে দেখো আরেকটা এক্সপান্ডেড প্রণালী আছে, সেটা হচ্ছে প্রণালী নাম্বার 5। ওইখানে কি হয়, উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা ডিলারের কাছে গেল, ডিলারের কাছ থেকে পণ্যটা খুচরা ব্যবসায়ীর কাছে যাবে এবং খুচরা ব্যবসায়ীর কাছ থেকে পণ্যটা ভোক্তার কাছে যাবে। এখানে কিন্তু কোনো পাইকারি কারসাজি নাই। ঠিক আছে, আবার প্রণালী 4-এ কিন্তু দেখো পাইকারিও নেই, খুচরা বিক্রেতাও নেই, কি আছে, ডিলার আছে। ঠিক আছে, প্রণালী 3টা হচ্ছে মূলত সবচাইতে বেশি ফেমাস বা সবচাইতে বেশি দেখা যায়। সেখানে কি হয়, উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা পাইকারির কাছে যায় এবং সেখান থেকে খুচরা বিক্রেতার কাছে যায়, এরপরে সেটা ফাইনালি ভোক্তার নিকট পৌঁছানো হয়। আচ্ছা, এরপরে দেখো শিল্প পণ্যের বন্টন প্রণালী সম্পর্কে। তাহলে তার আগে চলো জানি শিল্প পণ্য বলতে কি বোঝায়। যে সকল পণ্য ভোগের পূর্বে পুনরায় প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় তাকে ব্যবসায় শিল্প পণ্য বলা হয় বা ব্যবসা বা শিল্প পণ্য বলা হয়। এই ধরনের পণ্যের লেনদেন সাধারণত বৃহৎ আকারের হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু ক্রেতার সংখ্যা কম হয়। এরূপ ভোগ্য পণ্য বন্টনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রণালী দেখা যায়। তো চলো একটু দেখিনি কি কি। যেমন প্রণালী 1-এ দেখো কি হয়, উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা ব্যবসা ক্রেতার কাছে যাবে। ঠিক আছে, ব্যবসাকারী কিন্তু হচ্ছে শিল্প পণ্যের আলটিমেট ইউজার। প্রণালী 2-তে উৎপাদনকারী থেকে পণ্যটা ব্যবসায় পরিবেশকের কাছে যাবে এবং তার থেকে ব্যবসা ক্রেতার কাছে যাবে। প্রণালী 3-এ কি হয় দেখো, উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা উৎপাদনকারী প্রতিনিধির কাছে যাবে এবং এখান থেকে যাবে ব্যবসায় পরিবেশকের কাছে, এরপর ব্যবসায় পরিবেশকের কাছ থেকে পণ্যটা যাবে ব্যবসায় ক্রেতার কাছে। একটু যদি দেখো, আমরা ভোগ্য পণ্য বন্টন প্রণালী কিন্তু একটু বিস্তৃতি আকারে ছিল, দেখছো 5টা প্রণালী কিন্তু এখানে, কারণ ভোগ্য পণ্যের বাজার কিন্তু আমার অনেক বড় কম্পেয়ার টু তোমার এই যে শিল্প পণ্যের বন্টন প্রণালীর থেকে। এর জন্য শিল্প পণ্যের বন্টন প্রণালী কিন্তু তোমার এমন দেখো কম হয়, মাত্র 3টা হয়ে থাকে। এরপরও কিন্তু খুব বেশি একটা এক্সপান্ডেড আকার হয় না। হ্যাঁ, প্রণালী 3টা একটু এক্সপান্ডেড, কারণ এটা হচ্ছে খুব রেয়ার হয় যখন তোমার ওই পণ্যের চাহিদা যখন অনেক বেশি বেড়ে যায় ওই শিল্প পণ্যের, তখন হচ্ছে একজন মধ্যস্থকারী বা একজন উৎপাদক তখন চিন্তা করে যে সে তখন এই প্রণালী 3টা এরকম কিছু একটা চিন্তা ভাবনা করবে বা এরকম একটা বন্টন প্রণালী সে সাজাবে। এরপরে দেখো সেবার বন্টন প্রণালী। তাহলে সেবা কি, সেবা হচ্ছে এমন কতগুলো কার্যাবলী, সুবিধা বা উপকার পৃথকভাবে শনাক্তকরণ যোগ্য কিন্তু অস্পর্শনীয় অথচ ভোক্তার প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম। সেবা বন্টনের ক্ষেত্রে সাধারণত 2 ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে কয় ধরনের তোমার প্রণালী ব্যবহার করা হয়, বন্টন প্রণালী 2 ধরনের। আচ্ছা, যেমন 1 নম্বরটা দেখো, উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা মানে সেবাটা সরাসরি ভোক্তা বা শিল্প ব্যবহারকারীর কাছে পৌঁছানো হলো। প্রণালী 2-তে উৎপাদনকারীর কাছ থেকে সেবাটা প্রতিনিধি এবং প্রতিনিধির কাছ থেকে ভোক্তা বা শিল্পীয় ব্যবহারকারীর কাছে পৌঁছানো হলো। উৎপাদনকারী বলতে কিন্তু এখানে সেবা দানকারী যে তাকে উৎপাদনকারী বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন চলো জানি প্রণালী অর্থাৎ বন্টন প্রণালীর নকশা প্রণয়ন সিদ্ধান্ত সম্পর্কে। এখানে আমরা জানবো যে একজন মধ্যস্থকারী বা উৎপাদক অর্থাৎ যেই হচ্ছে বন্টন প্রণালী রিলেটেড ডিসিশনস নিবে, সে কয়েকটা জিনিস সে বিবেচনা করবে সে ডিসিশনটা নেওয়ার সময়। অর্থাৎ এই ডিসিশনটা বলতে বোঝায় যে সে আসলে কোন ধরনের পদ্ধতি, সে কোন ধরনের বন্টন প্রণালীর পদ্ধতি সে চুজ করবে, সেটার যে সিদ্ধান্তটা গ্রহণ করা, সেটার কাজকে আসলে বোঝানো হচ্ছে এই জায়গাতে। তাহলে দেখো বন্টন প্রণালী কেমন হবে সে সিদ্ধান্ত গ্রহণ করা মধ্যস্থকারীর একটি গুরুত্বপূর্ণ কাজ। এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য
মধ্যস্থকারীকে প্রধানত কয়টি, দেখো তিনটি বিষয়, ওকে, তিনটি বিষয় বিবেচনা করতে হয়। যেমন দেখো ব্যাপক বন্টন, সীমিত বন্টন, নির্বাচিত বন্টন। ঠিক আছে, তাহলে আগে চলো আমরা জানি ব্যাপক বন্টন সম্পর্কে, এরপরে আমরা সীমিত বন্টন এবং নির্বাচিত বন্টন সম্পর্কে জানবো। আগে চলো জানি ব্যাপক বন্টন। এখানে কি হবে, এই ক্ষেত্রে উৎপাদনকারী মনে করে পণ্য ভোক্তা যত কাছাকাছি নিয়ে যাওয়া যায় ততই তারা পণ্যটি ক্রয় আগ্রহী হবে। কি হবে, আগ্রহী হবে। ওকে, তাহলে ব্যাপক বন্টন কি বললো, এই ক্ষেত্রে একজন উৎপাদনকারী আসলে মনে করে যে পণ্য ভোক্তা যত কাছাকাছি নিয়ে যাওয়া যাবে, অর্থাৎ পণ্যটা ভোক্তার নিকট যত বেশি ইজিলি অ্যাভেলেবেল করা যাবে ততই তারা পণ্যটা সম্পর্কে জানবে এবং তারা কিন্তু ততই বেশি ওটা কিনতে আগ্রহী হবে। এই ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে বাজারে পণ্য বিক্রয় কৌশল গ্রহণ করা হয়। সাধারণত দেখো সুবিধাজনক পণ্যের ক্ষেত্রে এই কৌশল গ্রহণ করা হয়। যেমন দেখো বিস্কুট, কলম, সাবান, তেল, লবণ ইত্যাদি, এগুলো আমরা জানি এগুলোকে সুবিধাজনক পণ্য বলে, অর্থাৎ এগুলো হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় মেটাতে সাহায্য করে এই পণ্যগুলো। হ্যাঁ, আর এগুলো কিন্তু আমাদের যেহেতু ডেইলি বেসিসে লাগে, এর জন্য এদেরকে আমরা চাই কি অ্যাজ আ কাস্টমার যে সব সময় যাতে এরা এই প্রোডাক্ট গুলো যাতে মানে একদম সব সময় যাতে সরবরাহ করা হয়, একদম অ্যাভেলেবেল যাতে থাকে মার্কেটে। তখন একজন বিপণনকারী বা একজন উৎপাদকগণ যে হচ্ছে একজন উৎপাদককারী যে হচ্ছে তোমার সুবিধাজনক পণ্য তৈরি করে, সে তখন মোস্ট অফ দ্য টাইম ব্যাপক বন্টনটাই সে মাথায় রাখে আর কি। যখন সে বন্টন প্রণালী পদ্ধতিগুলো চুজ করে তখন সে ব্যাপক বন্টন যে কৌশলটা সেটা অবলম্বন করতে বেশি পছন্দ করে। এরপর আসি আরো বাকি যে দুই ধরনের আমার বিবেচনার বিষয় ছিল সেটা চলো দেখি। সেটা হচ্ছে আমার সীমিত বন্টন একটা। এখানে কি হবে, এই ক্ষেত্রে উৎপাদক খুব সীমিত সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে বন্টন করে। অল্প সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ী সাধারণত কোনো নির্দিষ্ট এলাকায় পণ্য বন্টনের একচ্ছত্র অধিকার ভোগ করে। মানে এরা হচ্ছে একটা নির্দিষ্ট লোকেশন বা একটা এলাকার মধ্যে হচ্ছে অতটুকু মানুষজনই হচ্ছে এদের বা অতটুকু ভোক্তাই হচ্ছে এদের কিন্তু টার্গেট কাস্টমার আসলে। হ্যাঁ, তো এরা চায় কি যে এরা অল্প সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ী, তখন ওরা করে কি নির্দিষ্ট এলাকায় ওই পণ্য বন্টন করে থাকে এবং ওরা কিন্তু সেখানকার একটা একচ্ছত্র অধিকার ভোগ করে। মানে ওই এলাকাতে কিন্তু শুধু তারাই তোমার পণ্যটাকে সরবরাহ করে থাকবে। এরপর দেখো সাধারণত খুব দামি মর্যাদা সম্পন্ন পণ্যের ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। আসলে এই কৌশলটা ব্যবহার করা হয় খুব দামি মর্যাদা সম্পন্ন পণ্যের ক্ষেত্রে, যেমন দেখো মার্সিডিজ গাড়ি, মেশিন ইত্যাদি। এরপর চলো দেখি নির্বাচিত বন্টন কোনটা বা কৌশল কোনটা। নির্বাচিত বন্টনে কি হয়, পণ্যের ব্যাপক বন্টন ও সীমিত বন্টনের মাঝামাঝি অবস্থাকে নির্বাচিত বন্টন বলে। আমরা জানি ব্যাপক বন্টনে কি হয়েছিল, ওখানে কিন্তু আমার অনেক বেশি মধ্যস্থকারীকে ইনভলভ করা হয়। আর সীমিত বন্টনে আমরা কি করলাম, অল্প সংখ্যক মধ্যস্থকারীকে ইনভলভ করলাম। তাহলে এই নির্বাচিত বন্টন হচ্ছে সেই ব্যাপক বন্টন আর সীমিত বন্টনের মাঝামাঝি অবস্থায় থাকে এরা। এই ক্ষেত্রে বন্টন কাজ যেমন বিপুল সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহার করা হয় না, ঠিক তেমনি খুব কম সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ীরও ব্যবহার করা হয় না। মানে এখানে খুব বেশিও তোমার মধ্যস্থকারী থাকবে না, আবার খুব কমও মধ্যস্থকারী থাকবে না। এই কৌশলের মাধ্যমে মধ্যস্থ ব্যবসায়ীদের উপরে আসলে নিয়ন্ত্রণ বজায় রাখা যায়। যেহেতু তোমার সংখ্যাটা খুব বেশিও না কমও না, একটা অন এন এভারেজ ভ্যালু থাকে, এই কারণে হচ্ছে নির্বাচিত বন্টনের যে কৌশলটা এখানে হচ্ছে তোমার মধ্যস্থ ব্যবসায়ীদের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব। যেমন দেখো ইলেকট্রনিক সামগ্রী, ঘড়ি ইত্যাদি যখন একজন উৎপাদক কাস্টমারের কাছে পৌঁছাতে চায়, তখন সে যখন বন্টন প্রণালীর কথা চিন্তা করে যে সে কোন পদ্ধতি নিবে বা চুজ করবে, তখন সে এই নির্বাচিত বন্টন এই কথাটার কথা কিন্তু সে মাথায় আনে, এই কৌশলটার কথা সে বিবেচনা করে থাকে। আচ্ছা, এখন চলো জানি খুচরা ব্যবসা এবং পাইকারি ব্যবসা সম্পর্কে। তাহলে আগে জানি খুচরা ব্যবসা কি বা এটার বৃত্তান্ত বা ইনফরমেশন গুলো সম্পর্কে একটু জানি, এরপর জানবো ধরো খুচরা ব্যবসার ক্লাসিফিকেশন গুলো সম্পর্কে। তো চলো আজকে খুচরা ব্যবসার কথাটা একটু শুরু করে দিই। পাইকারি বা অন্য কোনো উৎস থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় সংক্রান্ত সকল কার্যাবলীকে খুচরা ব্যবসায় বলে। পাইকারি থেকে বা অন্য কোনো উৎস থেকে পণ্যটা ক্রয় করে
চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় রিলেটেড যত ধরনের ফাংশনস থাকে সেগুলোকে খুচরা ব্যবসা বলে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম খুচরা ব্যবসায়ের মাধ্যমে পাইকারি বা উৎপাদনকারীর সাথে সংযোগ স্থাপন করে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো খুচরা ব্যবসার সাথে ভোক্তাদের সরাসরি সম্পর্ক বিদ্যমান থাকে। ভোক্তা খুচরা ব্যবসার মাধ্যমে উৎপাদককে তাদের মতামত জানাতে পারে। অর্থাৎ যেহেতু খুচরা ব্যবসায়ীদের সাথে ভোক্তাদের একটা সরাসরি সম্পর্ক থাকে, এই কারণে কিন্তু ভোক্তারা তাদের যে প্রোডাক্ট সম্পর্কে যে তাদের ফিডব্যাক বা ওপিনিয়ন, এটা কিন্তু তারা কি করে এই খুচরা ব্যবসায়ীদের কাছে জানায় এবং ফাইনালি সে খুচরা ব্যবসায়ীরা সেই ইনফরমেশনটাকে কিন্তু বা সে মার্কেট ইনফরমেশনটাকে কিন্তু সে উৎপাদকের কাছে পৌঁছায় দেয়। আচ্ছা এরপরে দেখো খুচরা ব্যবসায় চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় নিয়োজিত থাকে। পাইকার ও ভোক্তার মধ্যবর্তী স্থানে অবস্থান করে খুচরা ব্যবসায়ী। এরা যখন আমরা ভোগ্য পণ্যের বন্টন প্রণালী সম্পর্কে জানলাম, ওইখানে কিন্তু আমরা দেখছিলাম যে উৎপাদনকারী থেকে পণ্যটা গেল পাইকারির কাছে, পাইকারি থেকে গেল খুচরা ব্যবসায়ীর কাছে, খুচরা ব্যবসায়ীর কাছ থেকে গেল ভোক্তার কাছে। তাহলে দেখো পাইকারি আর ভোক্তার মাঝখানে কি অবস্থান করতেছে? খুচরা ব্যবসায়ী। সো এটাই বলছে যে পাইকার ও ভোক্তার মধ্যবর্তী স্থানে অবস্থান করে খুচরা ব্যবসায়ী। এ ব্যবসার মাধ্যমে খুচরা মূল্যে পণ্য বিক্রয় করা হয়। খুচরা ব্যবসায় সাধারণত এক মালিকানা প্রকৃতির হয়। খুচরা ব্যবসায় মূলধনের আকার সাধারণত ছোট হয়ে থাকে। খুচরা ব্যবসায় শুরু করা খুবই সহজ এবং মালিক চাইলেই এই ব্যবসা বন্ধ করে দিতে পারে। আচ্ছা কারণ হচ্ছে এটা প্রকৃতিটা কি, একটা খুচরা ব্যবসার এক মালিকানা। তা আমরা কিন্তু এক মালিকানার বা সোল প্রপার্টিশিপ বিজনেসের কিন্তু আমরা ফিচার্স গুলা জানি, যখন আমার ক্যাপিটাল কম হয় মানে লিমিটেড হয়ে থাকবে, তারপর হচ্ছে ফ্রিডম অফ টেকিং ডিসিশন থাকে এখানে, মানে একজন ওনার সে ইজিলি তার নিজের ইচ্ছার মতো স্বাধীন চেতা থাকে, সে তার নিজের ইচ্ছার মতো কিন্তু বিজনেসটাকে চালাতে পারে বা বন্ধও করতে পারে, তার সবকিছু তার উপরে আসলে ডিপেন্ডেন্ট। আর একটা জিনিস আমরা জানি যে এই বিজনেসগুলোতে কি হয়ে থাকে, লিগালাইজেশনের কোনো কমপ্লিকেশনস থাকে না। এই কারণে যে কেউ একটা ট্রেড লাইসেন্সের মাধ্যমে কিন্তু এই বিজনেসটা স্টাবলিশ করে দিতে পারে বা তৈরি করে ফেলতে পারে বা দাঁড় করে দিতে পারে এই বিজনেসগুলো। সো এর জন্য খুচরা ব্যবসায়গুলো সাধারণত কি হয়ে থাকে, এক মালিকানা প্রকৃতির হয়ে থাকে। সকল ব্যবসার মধ্যে খুচরা ব্যবসার পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে কোন ব্যবসার মধ্যে সকল ব্যবসার মধ্যে কোন ব্যবসার পরিমাণ সবচেয়ে বেশি থাকে? উত্তর হবে খুচরা ব্যবসার পরিমাণ সবচাইতে বেশি থাকে। ওয়ালমার্ট বিশ্বের খ্যাতনামা খুচরা ব্যবসার একটি উদাহরণ কিন্তু। ঠিক আছে, আমরা যে ওয়ালমার্ট সম্পর্কে কম বেশ সবাই জানি, ওয়ালমার্ট হচ্ছে একটা খুচরা ব্যবসা কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখন চলো জানি খুচরা ব্যবসার কিছু ফাংশন সম্পর্কে, মানে খুচরা ব্যবসা কিছু কার্যাবলী। খুচরা ব্যবসা উৎপাদক ও পাইকারির জন্য কিন্তু কিছু কাজ করে থাকে। সে কাজগুলো কি? পণ্য বিক্রয় করা, পণ্য পরিবহন করা, পণ্য সংরক্ষণ করা, অর্থ সংস্থান করা, বাজার সম্প্রসারণ করা, ঝুঁকি গ্রহণ করা এবং বাজার তথ্য সরবরাহ করা। তাহলে খুচরা ব্যবসায়ী উৎপাদক ও পাইকারের জন্য আসলে এই কাজগুলো করে থাকে। এখন দেখি খুচরা ব্যবসায়ী ভোক্তাদের জন্য কি কাজ করে থাকে। খুচরা ব্যবসায়ী ভোক্তাদের জন্য কি করে দেখি। নিয়মিত পণ্য সরবরাহ করা, পণ্য ক্রয়ে সহায়তা দান, উন্নত মানের পণ্য সরবরাহ, বাকিতে পণ্য ক্রয়ের সুযোগ দান, পণ্য পরিবহন, পণ্য ফেরত, উপদেশ দান, জীবনযাত্রার মান উন্নয়ন, এগুলো হচ্ছে ভোক্তাদের জন্য করে থাকে। কারা? খুচরা ব্যবসায়ীরা। এখন দেখো খুচরা ব্যবসায়ীরা নিজেদের জন্য কিছু কাজ করে থাকে, নিজেদের জন্য তারা কিছু কাজ করে থাকে। দেখো কি কি? পণ্য ক্রয় করা, পণ্যের মূল্য নির্ধারণ করা, হিসাব রক্ষণ করা, প্রশিক্ষণ গ্রহণ করা। তাহলে একজন খুচরা ব্যবসায়ী আসলে কি কি কাজ করে? উৎপাদক ও পাইকারের জন্য কিছু কাজ করে, ভোক্তাদের জন্য কিছু কাজ করে এবং ব্যক্তিগত বা নিজের জন্য কিন্তু কিছু কাজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন চলো জানি খুচরা ব্যবসার শ্রেণী বিভাগ বা তোমার যে বিভিন্ন ধরনের যে খুচরা ব্যবসা থাকে সেগুলো সম্পর্কে একটু জানি। মূলত 5 ধরনের খুচরা ব্যবসা রয়েছে। কয় ধরনের? 5 ধরনের। সেগুলো কি? সেবার পরিমাণ ভিত্তিক খুচরা ব্যবসা, পণ্য সারির ভিত্তিক খুচরা ব্যবসা, তুলনামূলক মূল্য ভিত্তিক খুচরা ব্যবসা, সংগঠন ভিত্তিক খুচরা ব্যবসা বা কারবার, আর একটা দেখো বিপণীবিহীন খুচরা ব্যবসা বা কারবার। তাহলে চলো এগুলো একটু ডেসক্রিপশন বা একটু হালকা পাতলা কিছু ইনফরমেশন দেখে নি।
সেবার পরিমাণ ভিত্তিক খুচরা ব্যবসা। তাহলে এখানে কি হবে দেখি, এটা বা কেনই বা হয় সেটা দেখিনি। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রেতাদের চাহিদা ভিন্ন ভিন্ন হয় এবং তাদের ক্রয় পরিমাণও ভিন্ন হয়ে থাকে। তাহলে সেবার পরিমাণ ভিত্তিকে আমরা কি বলতেছি, যে এখানে কি হবে বা আমরা এগুলাকে কোনগুলাকে কনসিডার করব, এখানে আমরা ধরে নিব যে এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রেতাদের চাহিদা আসলে ভিন্ন ভিন্ন হবে এবং তাদের ক্রয়ের পরিমাণও কিন্তু ভিন্ন হবে। ক্রেতাদের ক্রয়ের পরিমাণের উপর ভিত্তি করে খুচরা ব্যবসাকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথম ভাগটা সম্পর্কে একটু জানি। দেখো, স্ব-সেবা খুচরা ব্যবসা। যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানের চূড়ান্ত ভোক্তারা নিজের সব প্রয়োজনীয় পণ্য দেখো নিজে খুঁজে বের করে এবং ক্রয়ের জন্য নির্বাচন করে। কি করলো? নিজে খুঁজে বের করলো পণ্যগুলো এবং ক্রয়ের জন্য নির্বাচন করলো, তাকে কি বলতেছে? স্ব-সেবা খুচরা ব্যবসা। তাহলে আরেকবার যদি বলি, যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানের চূড়ান্ত ভোক্তারা নিজের সব প্রয়োজনীয় পণ্য নিজে খুঁজে বের করে এবং ক্রয়ের জন্য নির্বাচন করে, তাকে স্ব-সেবা খুচরা ব্যবসা বলে বা সেলফ সার্ভিস খুচরা ব্যবসা বলে। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে মূলত আমরা দেখবো যে এই ব্যবসাগুলোতে মানে স্ব-সেবা খুচরা ব্যবসাগুলোতে কিন্তু আসলে এই যে তোমার সুবিধাজনক পণ্য, ব্র্যান্ড শপিং, অর্থাৎ যে বিভিন্ন ব্র্যান্ডের যে প্রোডাক্টস গুলো থাকে সেগুলা, তারপর যে শপিং পণ্য, এগুলা কিন্তু ব্যবহার করে থাকে। এবং তুমি দেখবা যে স্ব-সেবা খুচরা ব্যবসাগুলোতে কিন্তু অনেক বেশি বাট্টা কার্যক্রম থাকে। মানে দেখবা তুমি যেখানে তোমার সেলফ সার্ভিস যে তোমার খুচরা ব্যবসাগুলো থাকে, যেখানে তোমার যে সুবিধাজনক পণ্য, ব্র্যান্ড শপিং, তারপর মানে ব্র্যান্ডেড প্রোডাক্টস, তারপর শপিং প্রোডাক্টস এগুলো থাকে, সেখানে দেখবা মানে কয়েকদিন পর পরই প্রসারমূলক কাজে তোমার এই বাট্টার কার্যক্রমগুলো না চলতি থাকে। মানে ডিসকাউন্ট, তারপর অফার, এরকম চলবেই, আসলে এগুলো চলতি থাকে। আচ্ছা, এরপর দেখো স্ব-সেবা খুচরা ব্যবসা প্রথম কবে শুরু হয়? 1916 সালে। কারা করলো? ক্লিয়ারেন্স সন্ডার্স এন্ড উইগলি, এই দুজন মিলে আসলে স্ব-সেবা খুচরা ব্যবসার প্রচলন করেন। এরপর দেখো সীমিত সেবা খুচরা ব্যবসা। যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত ভোক্তাদের কতিপয় নির্দিষ্ট ক্ষেত্রে সেবা প্রদান করে থাকে, তাকে সীমিত সেবা খুচরা ব্যবসা বলে। যেহেতু বিক্রেতা অল্প পরিমাণে পণ্য বিক্রয় করে, সেহেতু এই ধরনের বিক্রেতা ক্রেতাদের জন্য অধিক ক্রয়ের সুবিধা প্রদান করে। মানে কি হলো, এখানে একজন সেলার সে কি করবে, মানে একজন যে আমার বিক্রেতা যে সে কি করবে, তোমার অল্প পরিমাণে পণ্য বিক্রয় করে থাকে। যেখানে যে সীমিত সেবা খুচরা ব্যবসা, যেখানে এখানে আসলে একজন বিক্রেতা অল্প পরিমাণে পণ্য বিক্রয় করে, কিন্তু সে সেই সাথে কি করে, সে ক্রেতাদের জন্য ক্রয়ের অনেক ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। এ ধরনের বিক্রেতারা সাধারণত দেখো শপিং পণ্য বেশি বিক্রয় করে। জেসিপেনি এই ধরনের একটা খুচরা ব্যবসা। আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি, আজকের এই লেকচারটাতে দেখবা ম্যাক্সিমামই সব ইন্টারন্যাশনাল শপগুলো বা ব্র্যান্ডগুলোর নাম থাকবে। এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটা, লেকচারগুলো পড়ার পরে না তোমরা প্রত্যেকটা যে নাম ধরে ধরে সবগুলোর নিজেদের জাস্ট আর একটু জানার জন্য সবগুলোর নাম ধরে না গুগল করবা। ঠিক আছে? নেটে সার্চ করবা এগুলোকে। নেটে সার্চ করে তুমি এদের ফিচার সম্পর্কে, এরা কিরকম সার্ভিস দেয়, এগুলো সম্পর্কে না একটু জানবা। তখন না তুমি ইজিলি আরো ধরতে পারবা যে ও আচ্ছা এই ফিচার্স গুলো যদি থাকে তাহলে আমরা তাকে এই ধরনের খুচরা ব্যবসায় বলবো বা এই ধরনের পাইকারি ব্যবসা বলবো। জাস্ট ফর তোমাদের যাতে আরো নলেজ গ্যাদার হয়, এই কারণে এই কাজটা করা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসা। যে সকল খুচরা ব্যবসা চূড়ান্ত ভোক্তাদের প্রয়োজনীয় সকল সেবা প্রদান করে তাদেরকে পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসা বলে। মানে সব ধরনের সেবা তারা দিয়ে থাকবে। এই ক্ষেত্রে বিশেষায়িত পণ্য বিক্রয় করা হয়। বিশেষায়িত পণ্য কোনগুলো আমরা জানি, সেগুলো হচ্ছে স্পেশালিটি প্রোডাক্ট বা এক কথায় মনে রাখার জন্য অল কাইন্ডস অফ ইলেকট্রনিক প্রোডাক্টস, বা যেগুলো হচ্ছে দামেও অনেক সময় বেশি হয়ে থাকে, যেগুলোতে তোমার যে আফটার সেল সার্ভিস, গ্যারান্টি, ওয়ারেন্টি ইত্যাদি এইসব যেগুলোতে দেওয়া থাকে সেগুলোকে আমরা কি বলি? বিশেষায়িত পণ্য বলি। ঠিক আছে? আর সেখানে আবার তোমার কি থাকবে, এই বিশেষায়িত পণ্যগুলোতে ফিচার্স থাকবে অনেক, কোয়ালিটি অনেক ভালো থাকে। এগুলো হচ্ছে আমার মূলত কি বিশেষায়িত পণ্য। ঠিক আছে? সো এই জায়গাতে আমরা কি হলো, এই পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসায়ী যারা, তারা এই বিশেষায়িত পণ্যগুলোকে মূলত বিক্রি করে থাকে।
এই ক্ষেত্রে যেহেতু বড় ধরনের সেবা প্রদান করে, মানে বিক্রেতা যেহেতু বড় ধরনের সেবা প্রদান করে থাকে, সেহেতু পরিচালনা ব্যয় বেশি হয়, যার ফলে কি হয়, এই ধরনের পণ্যের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে। তাহলে পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসার পণ্যের দাম সাধারণত কিরকম হয়ে থাকে? তুলনামূলক বেশি হয়ে থাকে। কারণ কি? কারণ এইখানে বিশেষায়িত পণ্য মূলত বিক্রি করা হয় এবং এখানে আরেকটা কি করা হয়, পূর্ণ সেবা দান করা হয়। ঠিক আছে। আর এখানে তোমার যেহেতু অনেক বড় ধরনের সার্ভিস দেওয়া হয় বা অনেক প্রিমিয়াম লেভেলের বা কোয়ালিটির সেবা দেওয়া হয়, এই কারণে কিন্তু এখানে কি এই ধরনের ব্যবসাগুলোর পরিচালনা ব্যয় কিন্তু বেশি হয়ে থাকে। ঠিক আছে। যেমন দেখো নর্ডস্ট্রম এই ধরনের একটা খুচরা ব্যবসা। আচ্ছা, এখন আসছে দেখো পণ্য সারির ভিত্তিতে খুচরা ব্যবসা। পণ্য সারির ভিত্তিতে খুচরা ব্যবসা, এখানে কি হবে? আগে জানি পণ্য সারি কি, তোমরা জানো, তাও আরেকবার বলা। যখন সমজাতীয় অনেকগুলো পণ্য একই ধরনের চাহিদা পূর্ণ করে তাকে পণ্য সারি বলে। ঠিক আছে। আচ্ছা, কি হলো? সমজাতীয় অনেকগুলো পণ্য একই ধরনের পণ্য চাহিদা পূর্ণ করে তাকে পণ্য সারি বলে। এটা যদি একটা লোকাল এক্সাম্পল দিই, তোমরা দেখবা, ধরো একটা কোম্পানি শ্যাম্পু সেল করে, তো তার শ্যাম্পুর ভিতরে, না ধরি এটা না, দাঁড়াও, আরেকটা জিনিস মনে করো, সেটা হচ্ছে যে একটা কোম্পানি ধরো শ্যাম্পুর সাথে সাবানও বিক্রি করে তারা। ঠিক আছে। তাহলে তার এখানে দুইটা প্রোডাক্ট লাইন আছে, একটা হচ্ছে শ্যাম্পু, একটা হচ্ছে সাবান। কিভাবে এগুলো প্রোডাক্ট লাইন হলো দেখো, সে কি শুধু একটা ফ্লেভারেরই শ্যাম্পু সেল করবে? তা কিন্তু না, বা একটাই কাজ করবে বা একটাই সুবিধা দিবে, সে কিন্তু এরকম একটা শ্যাম্পু সেল করবে না। সে ধরো দিল যে তোমার অ্যালোভেরার একটা শ্যাম্পু, আরেকটা ধরো তোমার দিল যে হেয়ার ফলের একটা ড্যামেজ রিপেয়ারের একটা। এই যে সমজাতীয় পণ্যগুলো কি সবই কিন্তু শ্যাম্পু, কিন্তু দেখো একই ধরনের চাহিদা কিন্তু পূরণ করতেছে না। এগুলা কিন্তু তোমার শ্যাম্পু যেগুলো আছে এক একটার জন্য কিন্তু এক একটা কাস্টমার আছে এখানে। ধরো যাদের ড্যামেজ রিপেয়ার দরকার তারা হচ্ছে ড্যামেজ রিপেয়ারটা নিবে, যাদের হেয়ার ফলেরটা দরকার তারা অ্যান্টি হেয়ার ফলেরটা নিচ্ছে, কিন্তু পণ্যগুলো কিন্তু সবই সেম কাতারেরই, সমজাতীয় কিন্তু। এবং দেখো সবার কাজটাই কি, চুল কিন্তু মানে হেয়ার ক্লিন করাই কিন্তু এদের মেইন কাজটা, এবং এটার মানে মেইন চাহিদাটা কি, এখানে মেইন চাহিদাটা হচ্ছে শ্যাম্পুর। ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে এক একটা পণ্য সারি বলা হয়। এই যে শ্যাম্পুর অনেক ধরনের শ্যাম্পু রইলো, কিন্তু মেইন প্রোডাক্ট কিন্তু শ্যাম্পু, এইটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট লাইন। ঠিক আছে। আবার ধরো সাবান ধরো একটা আছে ক্যামিলিয়ার, একটা জ্যাসমিনের, একটা রোজের, একটা এরকম ভাবে এক একটা আছে। সো এই সাবান কিন্তু সবগুলোই কি আমার সাবান, কিন্তু ফ্লেভার আলাদা আলাদা বা কাজ আলাদা আলাদা। তো এটাকে হচ্ছে বোঝাচ্ছে পণ্য সারি। হয়তো একটু কমপ্লিকেটেড ওয়েতে বুঝাইছি, বাট মানে তোমরা বুঝতে পারছো, আমি আশা করবো এটাই। আচ্ছা, এরপর দেখো পণ্য সারির উপর ভিত্তি করে খুচরা ব্যবসাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন দেখো বিশিষ্ট পণ্যের দোকান, বিভাগীয় বিপণী, সুপারমার্কেট, সুবিধা স্টোর্স, ক্যাটাগরি কিলার, বাট্টা স্টোর্স। ঠিক আছে। তাহলে এই পণ্য সারির উপর ভিত্তি করে খুচরা ব্যবসাকে আবার কয়েক ধরনের ভাগ করা হলো। এগুলো এই ভাগগুলো সম্পর্কে একটু জেনে নিই। বিশিষ্ট পণ্যের দোকান, এখানে কি হবে চলো দেখি। যে খুচরা ব্যবসায়ীরা সীমিত পণ্য সারির বৈচিত্র্যময় পণ্যের সম্ভার সুরক্ষার জন্য উপস্থাপন করে তাকে বিশিষ্ট পণ্যের দোকান বলে। এক্ষেত্রে পণ্য সারি থেকে সীমিত, কিন্তু পণ্য সারিতে পণ্য সম্ভার থাকবে অনেক বেশি। মানে ওই যে আমি বললাম পণ্য সারি বলতে কি বুঝো, ওই যে আমার শ্যাম্পু হচ্ছে একটা পণ্য সারি, আমার সাবান হচ্ছে একটা পণ্য সারি। তাহলে বিশিষ্ট পণ্যের দোকানে হবে কি, এই পণ্যের শাড়িগুলোর সংখ্যা অনেক কম থাকবে, কিন্তু এই পণ্য শাড়ির ভিতরে পণ্য সম্ভার অনেক বেশি থাকবে। মানে ওই যে শ্যাম্পুর কালেকশন অনেক বেশি থাকবে এখানে। ঠিক আছে। বা শ্যাম্পুর টাইপস গুলো এখানে অনেক বেশি থাকবে। এরপরে দেখো এই ক্ষেত্রে বিক্রেতা সীমিত আকারে পণ্য বিক্রয় করে বলে সে পণ্যের বিষয়ে খুবই অভিজ্ঞ থাকে। যেমন দেখো শাড়ির বিপণী, জুতার বিপণী, এটা আরো সুন্দর একটা এক্সাম্পল। যেমন তুমি যদি জুতার দোকানে যাও, তুমি শুধুই কিন্তু জুতাই দেখতে পারবা ওখানে। তো জুতা হচ্ছে এখানে একটা প্রোডাক্ট লাইন বা তোমার কি বলে পণ্য সারি। ওইখানে দেখো তো পণ্য সম্ভার অনেক না, মানে এখানে কিন্তু তুমি অনেক ক্যাটাগরির জুতা পাবা, কালার, সাইজ, ভ্যারাইটিস সবকিছুর দিক থেকে কিন্তু অনেক ধরনের এখানে পণ্য সম্ভার পাচ্ছ। কিন্তু প্রোডাক্ট লাইন কি, মানে অর্থাৎ তোমার এখানে কি কি সেল করা হচ্ছে, শুধু কিন্তু জুতাই সেল করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার বিশিষ্ট পণ্যের দোকান। এরপর দেখো বিভাগীয় বিপণী, একই দালানে অবস্থিত ও একই মালিকানা ও ব্যবস্থাপনায় পরিচালিত বিভিন্ন পণ্য পৃথক পৃথক বিভাগের মাধ্যমে চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয়ের ব্যবস্থার সম্মিলিত ব্যবসায়কে বিভাগীয় বিপণী বলে।
এই ক্ষেত্রে বিভিন্ন স্থান থেকে পণ্য ক্রয় করে একটি নির্দিষ্ট স্থানে বা দোকানে স্থাপনের মাধ্যমে বিক্রয় করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো ক্রয় বিকেন্দ্রীভূত হবে কিন্তু বিক্রয় কেন্দ্রীভূত হবে। মানে এক কথায় একজন সেলার সে করবে কি বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট সে কালেক্ট করবে, মানে পারচেস করে নিয়ে আসবে। তাহলে এখানে দেখো সে বিভিন্ন জায়গা থেকে যেহেতু আনলো তাহলে ক্রয় কিন্তু বিকেন্দ্রীভূত অর্থাৎ ডিসেন্ট্রালাইজড। একটা নির্দিষ্ট জায়গা থেকে কিন্তু সে পণ্যটাকে আনে না, সে হচ্ছে মাল্টিপল সোর্স থেকে পণ্যগুলোকে নিয়ে আসতেছে। কিন্তু দেখো সেই ওই বিভাগীয় বিপণী থেকে কিন্তু পণ্যগুলো অনেক ধরনের পণ্য কিন্তু বিক্রি হচ্ছে। একটা দোকান থেকে কিন্তু তোমার অনেকগুলা পণ্য কিন্তু অনেক ধরনের জায়গায় পণ্যগুলো কিন্তু একই জায়গা থেকে বিক্রয় হচ্ছে। এর জন্য বিক্রয় হচ্ছে কেন্দ্রীভূত বা সেন্ট্রালাইজড। বিশ্বের প্রথম বিভাগীয় বিপণী প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে। কবে? 1734 সালে। কোথায় হয় প্রথম? ইংল্যান্ডে। কবে? 1734 সালে। প্রথম সুপ্রতিষ্ঠিত ও নির্ভরযোগ্য বিভাগীয় বিপণীর নাম হলো হওয়েল অ্যান্ড কো। বাংলাদেশের মিনা বাজার হচ্ছে একটা বিভাগীয় বিপণীর উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো সুবিধা স্টোর কোনটা? যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান সীমিত পণ্য সারিতে উচ্চ মুনাফা অর্জনযোগ্য পণ্য বিক্রয় করা হয় এবং যার অবস্থান সাধারণত আবাসিক এলাকার কাছাকাছি হয় তাকে সুবিধা স্টোরস বলে। এই ব্যবসা আয়তনে খুব ছোট হয়। এক্সাম্পল দেখো 7-Eleven, এটা কিন্তু একটা সুবিধা স্টোরের উদাহরণ। তো তোমরা যখন নেটে যখন 7-Eleven লিখে দেখবা তখন সেগুলোর ফিচার্স দেখলে সুবিধা স্টোর সম্পর্কে আরো ক্লিয়ার হবা। ঠিক আছে, এরপর দেখো সুপার স্টোর কোনটা? যে বৃহৎ আয়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান সুপার মার্কেটের চেয়ে বড় হয় এবং বৈচিত্র্যময় খাদ্য এবং ব্যবহারযোগ্য পণ্য সম্ভারের সাথে বিভিন্ন প্রকারের সেবা যেমন পোস্ট অফিস, লন্ড্রি, কার পার্কিং, চেক অ্যান্ড কার্ড এইসব ব্যবহার করে অর্থ উত্তোলন ইত্যাদি সুযোগ থাকে তাকে সুপার স্টোর বলে। সুপার স্টোরে সাধারণত খাদ্য সামগ্রী সহ সব ধরনের পণ্য বিক্রয় করা হয়, যেমন ওয়ালমার্ট। ঠিক আছে, এখানে আমার কি কি থাকবে দেখো, অফিস থাকবে, পোস্ট অফিস থাকবে, লন্ড্রি থাকবে, কার পার্কিং এর জায়গা থাকবে এবং এই যে তোমার অনলাইন ব্যাংকিং এই সব কিছু সুবিধা থাকবে এই জায়গাতে। আর এটা হচ্ছে মূলত সুপার মার্কেটের চেয়ে বড় হয়ে থাকে। আর এখানে কিন্তু অনেক ধরনের খাবার এবং বাকি যে তোমার ব্যবহারযোগ্য পণ্য সম্ভার থাকে এগুলো কিন্তু অনেক বৈচিত্র্যময় হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সুপার স্টোর। আচ্ছা এরপর দেখো ক্যাটাগরি কিলার। যে বিশেষায়িত খুচরা ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ পণ্য সারির বিপুল পণ্য সম্ভার উপস্থাপন করা হয় এবং বিক্রয়কর্মী সাধারণত সকল পণ্য সম্পর্কে ধারণা রাখে তাকে ক্যাটাগরি কিলার বলে। যেমন দেখো আইকিয়া, স্পোর্ট মার্ট ইত্যাদি। ক্যাটাগরি কিলারে আমার কি হয়ে থাকবে? এখানে হচ্ছে তোমার বিশেষ পণ্য সারির বিপুল পণ্য সম্ভার থাকবে এবং বিক্রয়কর্মী থাকবে এখানে, এবং বিক্রয়কর্মীর সাধারণত সকল পণ্য সম্পর্কে তার ধারণা থাকবে, সেটাকে আমরা কি বলতেছি? ক্যাটাগরি কিলার। এরপর দেখো বাট্টা স্টোরস। এখানে কি হবে? যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানে কম মূল্যে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের মাধ্যমে অধিক পরিমাণে পণ্য বিক্রির প্রচেষ্টায় নিয়োজিত থাকে তাকে বাট্টা স্টোর বলে। পণ্যের প্রতি লাভ হবে কম কিন্তু অধিক বিক্রয়ের মাধ্যমে মোট লাভ বেশি হবে। মানে এখানে তোমার ওরা মনে করে যারা হচ্ছে বাট্টা স্টোরস এর মালিক বা যারা চালাতে চায় এরকম স্টোরস, তারা মনে করে যে তারা পার ইউনিট প্রফিট না বাড়ায়, তারা হচ্ছে টোটাল প্রফিট বাড়াবে। এর জন্য তারা প্রাইস গুলো মূলত একটু কম রাখে বা অনেক সময় ডিসকাউন্টও ছেড়ে দেয়। সো বাট্টা স্টোরস কোনগুলো দেখো, যেমন দেখো গুলিস্তানে যে বাটার যে জুতার দোকান, সেখানে কিন্তু তুমি দেখবা অন্যান্য বাটার যে ব্রাঞ্চ গুলো থাকে সেটার তুলনায় দাম কম থাকে। সো এটা হচ্ছে আমার বাট্টা স্টোরস এর একটা এক্সাম্পল। এরপরে দেখো তুলনামূলক মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসা। এখানে দেখো কি হবে? অফ প্রাইস খুচরা ব্যবসা। এখানে কি হয়? যে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান পাইকারি মূল্য তুলনায় কম মূল্যে পাইকারদের নিকট থেকে পণ্য ক্রয় করে এবং খুচরা মূল্য তুলনায় কম মূল্যে চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে তাকে অফ প্রাইস খুচরা ব্যবসায়ী বলে। এটা একটা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কি হলো? পাইকারি মূল্যের তুলনায় কম মূল্যে পাইকারদের নিকট থেকে পণ্য এরা ক্রয় করে থাকে এবং খুচরা মূল্যের তুলনায় এরা কম মূল্যে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যটা বিক্রয় করে থাকে। এই জন্য এদেরকে অফ প্রাইস খুচরা ব্যবসায়ী বলে।
আর এই অফ প্রাইস খুচরা ব্যবসা হচ্ছে তোমার তুলনামূলক মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসার একটা টাইপ বা একটা প্রকারভেদ। 3 প্রকারের অফ প্রাইস খুচরা ব্যবসায়ী রয়েছে, যেমন স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়ী, ফ্যাক্টরি আউটলেট, আর এটা দেখো ওয়্যার হাউস ক্লাব। আচ্ছা, স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়ী কারা বা এখানে কি হয়? এক্ষেত্রে নিজস্ব মালিকানায় উদ্যোক্তা চূড়ান্ত ক্রেতাদের নিকট পণ্য বিক্রয় করে থাকে। এখানে নিজস্ব মালিকানায় উদ্যোক্তা চূড়ান্ত ক্রেতাদের নিকট পণ্য বিক্রয় করে থাকে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? স্বাধীন অফ প্রাইস খুচরা ব্যবসায়ী। অর্থাৎ একজন উদ্যোক্তাই হচ্ছে নিজস্ব মালিকানায় পণ্যগুলোকে কাস্টমারের কাছে কিন্তু পৌঁছায় দিবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ফ্যাক্টরি আউটলেট। উৎপাদনকারী কর্তৃক উদ্বৃত্ত পণ্য ও নিয়মিত উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য উৎপাদনকারী নিজ মালিকানার যে খুচরা ব্যবসা পরিচালনা করে থাকে তাকে ফ্যাক্টরি আউটলেট বলে। সাধারণত এইসব পণ্যের যখন বাজারে চাহিদা থাকে না তখন দোকান বা গুদাম ঘর খালি করার জন্য এই বিক্রয় কৌশল গ্রহণ করা হয়। কারণ তোমার এই প্রোডাক্টের ডিমান্ডই নাই মার্কেটে, সো শুধু তো এই পণ্যগুলো তোমার একটা স্টোরে রাখা বা দোকানে রেখে যাওয়া বা তোমার ওয়্যার হাউজিং করা, এগুলো কিন্তু তখন খরচ বাড়ায় দেয় কোম্পানির বা দোকানের, কিন্তু খরচ বাড়ায় দিতেছে, বিজনেসের খরচ বাড়ায় দেয়। তো তখন তারা করে কি, উৎপাদনকারীরা তখন সেই প্রোডাক্ট গুলা এই যে ফ্যাক্টরি আউটলেটের মাধ্যমে সেল করা শুরু করে দেয়। সো এটাই বলা হয়েছে যে সাধারণত এইসব পণ্যের যখন বাজারে চাহিদা থাকে না তখন দোকান বা গুদাম ঘর খালি করার জন্য এই বিক্রয় কৌশল গ্রহণ করা হয়। তাহলে এখানে আমার কি হলো, উৎপাদনকারী কর্তৃক যে উদ্বৃত্ত পণ্য ছিল এবং নিয়মিত উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য উৎপাদনকারী কি করবে, নিজ মালিকানা যে খুচরা ব্যবসায় পরিচালনা করে থাকে তাকে ফ্যাক্টরি আউটলেট বলে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ওয়্যার হাউস ক্লাব। এখানে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান তার সদস্যদের একটি বিশেষ হারে কমিশন প্রদান করবে। খুচরা ব্যবসায়ী কি করলো, তার প্রতিষ্ঠানের যারা তার সদস্য তাদেরকে একটি বিশেষ হারে কমিশন প্রদান করবে। ওয়্যার হাউস ক্লাবে নাম করা মুদি পণ্য, কাপড়, যন্ত্রপাতি ইত্যাদি বিক্রয় করা হয়। এই ক্ষেত্রে বছর শেষে সদস্যদের বড় ধরনের কমিশন দেওয়া হয়, যেমন প্রেস ক্লাব, হোলসেল ক্লাব ইত্যাদি। তো এইখানে হয় কি, মূলত তোমার যখনই খুচরা ব্যবসা প্রতিষ্ঠান যারা সদস্য তারা যখন সে পণ্যগুলোকে বিক্রি করে দিতে পারে তখন তাদেরকে একটা কমিশন প্রদান করা হয় বিশেষ হারে। ঠিক আছে, একটা স্পেশাল অ্যামাউন্টের একটা কমিশন তাদেরকে দেওয়া হয়। ওয়্যার হাউস ক্লাবে মূলত তোমার মুদি পণ্যগুলো, কাপড় চোপড়, যন্ত্রপাতি এগুলো সেল করা হয়ে থাকে। এরপর দেখো সংগঠনের ভিত্তিতে খুচরা কারবার বা ব্যবসা। খুচরা ব্যবসায় সাধারণত মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হলেও কর্পোরেট চুক্তি ভিত্তিক খুচরা ব্যবসাও কিন্তু সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানে খুচরা ব্যবসা সাধারণত আমরা কি দেখি, মালিকানার ভিত্তিতে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে অর্গানাইজেশন গুলা বা কোম্পানি গুলা, কিন্তু ইদানিং কর্পোরেট চুক্তি ভিত্তিক খুচরা ব্যবসার সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মালিকানার ভিত্তিতে খুচরা ব্যবসায়ীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন দেখো বিপণীমালা, ফ্রাঞ্চাইজ সংগঠন, মার্চেন্ডাইজিং, বহু শাখা বিপণী। আসো জানি তাহলে বিপণীমালা কি। যে সকল খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে 2 বা ততোধিক শাখার মাধ্যমে যখন একই পণ্যের বা একই ধরনের পণ্য বিক্রয় করে তাকে বিপণীমালা বলে। কি হলো এখানে, খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে, মানে মালিক তোমার একই থাকবে এবং তার কন্ট্রোল কিন্তু একই থাকবে, মানে বিজনেসের কন্ট্রোলারও একই থাকবে। 2 বা ততোধিক শাখার মাধ্যমে যখন একই ধরনের পণ্য বিক্রয় করা হয় তাকে বিপণীমালা বলে। বিপণীমালার ক্রয় কেন্দ্রীভূত বিকেন্দ্রীভূত হতে পারে, কিন্তু বিক্রয় বিকেন্দ্রীভূত হবে বা হবেই। ঠিক আছে, এখানে কি হলো, বিপণীমালার ক্রয় কেন্দ্রীভূত হতে পারে এবং বিকেন্দ্রীভূত হতে পারে। মানে আমি যে পণ্যগুলো বিক্রি করতেছি, ঠিক আছে, ধরো আমি একজন বিপণীমালার মালিক, তাহলে আমি এখন কি করতেছি, মানে এই ধরনের খুচরা ব্যবসার প্রতিষ্ঠানের মালিক, তাহলে আমি এখন করতেছি কি, আমি যে পণ্যগুলো সেল করব সেগুলোকে দেখা যাচ্ছে আমি একটা দোকান থেকে আনতেছি বা দেখা যাচ্ছে যে আমি মাল্টিপল দোকান থেকে আনতেছি। কিন্তু দেখো যখন কাস্টমার এসে আমার দোকান থেকে পণ্য কিনতেছে, তো যেহেতু তারা অনেক ধরনের পণ্য একই জায়গা থেকে পেয়ে থাকে, তাহলে এখানে কি আমার বিক্রয় কিন্তু বিকেন্দ্রীভূতই হবে। ঠিক আছে, এরপর দেখো বিপণীমালার ইংলিশ নামটা হচ্ছে চেইন স্টোর। তাহলে প্রথম চেইন স্টোর প্রতিষ্ঠিত হয় কোথায়, যুক্তরাজ্যে।
লন্ডনে হচ্ছে বিপণীমালা প্রথম স্টাবলিশড হয়। প্রথম চেইন স্টোর প্রতিষ্ঠিত হয় 1972 সালে। প্রথম চেইন স্টোর প্রতিষ্ঠিত হয় হেনরি ওয়ালটন স্মিথের নেতৃত্বে। এই কারণে প্রথম প্রতিশ্রুতি চেইন স্টোরের নাম হচ্ছে WH স্মিথ। ঠিক আছে, এই সালগুলো বা কোথায় এগুলা প্রথম স্টাবলিশড হলো, কে করলো, এই জিনিসগুলো না একটু মেমোরাইজ করতে হবে বা মনে রাখলেই চলবে। ঠিক আছে, আজকের লেকচারটা কিন্তু মূলত তোমার কনসেপচুয়ালাইজ খুবই কম, মানে এখানে কনসেপ্ট ক্লিয়ার করার কিছু নেই। এখানে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে যে এই ফিচার্স যেগুলো, তাহলে এগুলাকে হচ্ছে আমরা এই ধরনের খুচরা ব্যবসায়ী বলবো বা পাইকারি ব্যবসা বলবো, এগুলো আসলে তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপরে দেখো ফ্র্যাঞ্চাইজি সংগঠন। ফ্র্যাঞ্চাইজি কি এটা সম্পর্কে আমরা অনেকেই জানি। আচ্ছা, এখন তাহলে জানি ফ্র্যাঞ্চাইজি সংগঠনটা কি। যে খুচরা ব্যবসা উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, সেবা প্রতিষ্ঠান তাদের সাথে একটি চুক্তির মাধ্যমে স্বাধীনভাবে এক বা একাধিক দোকানের মালিকানা ও পরিচালনার অধিকার লাভ করে তাকে ফ্র্যাঞ্চাইজ সংগঠন বলে। এখানে কি হলো, খুচরা ব্যবসা, এখানে কি হবে, উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, সেবা প্রতিষ্ঠান তাদের সাথে একটি চুক্তির মাধ্যমে স্বাধীনভাবে এক বা একাধিক দোকানের মালিকানা ও পরিচালনার অধিকার লাভ করে তাকে ফ্র্যাঞ্চাইজ সংগঠন বলে। এই ক্ষেত্রে স্বনামধন্য কোনো কোম্পানির নাম ব্যবহার করে খুচরা ব্যবসা প্রতিষ্ঠিত হয়। যে কোম্পানির নাম ব্যবহার করা হয় তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি বছর প্রদান করা হয়। যেমন দেখো KFC, হ্যাঁ KFC দেখো আমাদের দেশে রয়েছে, মেইন তো এটা একটা আমেরিকান একটা স্টোর, তাই না, একটা আমেরিকান শপ, এটা ফাস্টফুডের দোকান বা রেস্টুরেন্ট। তাহলে দেখো যেহেতু এটা আমেরিকান, কিন্তু দেখো তো ঠিক স্ট্রাকচার সেম থাকে, লোগো সেম, খাবারের কোয়ালিটিও সেম থাকবে। এগুলা KFC কিন্তু দেখো আমেরিকাতেও আছে, আবার পুরা ওয়ার্ল্ডে কিন্তু ম্যাক্সিমাম দেশে KFC রয়েছে। তো তুমি যে দেশে যাবা তখনই কিন্তু তোমার ওই রেস্টুরেন্টে, KFC রেস্টুরেন্টে গেলে তুমি দেখবা যে সেটার কালার, স্ট্রাকচার, ইভেন্ট, টেবিল, চেয়ার সবকিছু কিন্তু ওই একই রকম করা, যেটা আসল KFC যেটা আমেরিকাতে যেরকম আছে ঠিক ওদের স্ট্রাকচারাল সবকিছু কিন্তু সেম থাকবে। তাহলে এটা হচ্ছে আমার ফ্র্যাঞ্চাইজি সংগঠন, যেখানে যে খুচরা ব্যবসায়ী সে আসলে উৎপাদনকারী, তারপর পাইকারি বিক্রেতা, সেবা প্রতিষ্ঠান এদের সাথে আসলে চুক্তির মাধ্যমে স্বাধীনভাবে এক বা একাধিক দোকানের মালিকানা ও পরিচালনা অধিকার লাভ করে থাকে। ঠিক আছে, এরপর দেখো মার্চেন্ডাইজিং একত্রীকরণ। কেন্দ্রীয় মালিকানায় বিভিন্ন খুচরা ব্যবসায়ের সমন্বয় গঠিত কর্পোরেশনকে মার্চেন্ডাইজিং একত্রীকরণ বলে। এই ক্ষেত্রে বিভিন্ন খুচরা ব্যবসায় কেন্দ্রীয় মালিকানায় একত্রিত করে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, তাহলে মার্চেন্ডাইজিং একত্রীকরণে কি হলো, বিভিন্ন খুচরা ব্যবসায়ী কেন্দ্রীয় মালিকানায় একত্রিত করে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, মার্চেন্ডাইজিং একত্রীকরণ। মানে অনেকগুলো তোমার খুচরা ব্যবসা ছিল, তাদেরকে একটা মালিকানায় আমরা নিয়ে আসলাম। আচ্ছা, এরপর দেখো বহু শাখা বিপণী। নিজস্ব মালিকানা ও পরিচালনার দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে উৎপাদনকারী, কথাটা কিন্তু বোল্ড করা, দেখছো, উৎপাদনকারী যখন তার উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তাদের যখন তার উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তাদের নিকট বিক্রয় করে তখন তাকে বহু শাখা বিপণী বলে। তাহলে বহু শাখা বিপণী কোনটা, নিজস্ব মালিকানা ও পরিচালনার দেশে বিভিন্ন স্থানে শাখা খুলে উৎপাদনকারী যখন তার উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তাদের নিকট বিক্রয় করে তখন তাকে বহু শাখা বিপণী বলে। এক্ষেত্রে ক্রয় বা উৎপাদন কেন্দ্রীভূত এবং বিক্রয় বিকেন্দ্রীভূত থাকে। কারণ হচ্ছে দেখো এখানে কি, উৎপাদনকারী কিন্তু তার নিজস্ব উৎপাদিত পণ্য সামগ্রী কিন্তু ভোক্তাদের কাছে বিক্রি করে থাকে এই জায়গাতে, সে কিন্তু অন্য কোনোখান থেকে এটাকে কালেক্ট করে না। এর জন্য বহু শাখা বিপণীতে ক্রয় বা উৎপাদন কিন্তু সব সময় কেন্দ্রীভূত থাকবে, কিন্তু অনেকেই এসে এই পণ্যটা যেহেতু নিয়ে যাচ্ছে এই জন্য কি বলবো, বিক্রয় হচ্ছে বিকেন্দ্রীভূত। ঠিক আছে, এই ক্ষেত্রে উৎপাদক একটি নির্দিষ্ট স্থানে পণ্য উৎপাদন করে এবং বিভিন্ন স্থানে শাখা খুলে পণ্য বিক্রয় করে। যেমন বাটা শু কোম্পানি, মুন্নো সিরামিক যে আমাদের দেশের, এগুলা কিন্তু তোমার বহু শাখা বিপণী। ঠিক আছে, এরপরে দেখো সংগঠনের ভিত্তিতে খুচরা কারবার বা খুচরা ব্যবসা। বিপণীবিহীন খুচরা ব্যবসা, খুচরা দোকান ছাড়াই যখন চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করা হয় তখন তাকে বিপণীবিহীন খুচরা ব্যবসা বলে। মানে এখানে কোনো দোকানই থাকবে না। ঠিক আছে, অনলাইন খুচরা ব্যবসায় এর অন্তর্ভুক্ত। বিভিন্ন ধরনের এটা হতে পারে, যেমন দেখো সরাসরি বিক্রয়, মানে যেটা তোমার ডিরেক্ট মার্কেটিং বলে,
টেলিমার্কেটিং, অটোমেটিক ভেন্ডিং, এগুলো কিন্তু আমার কি বিপণীবিহীন খুচরা ব্যবসা, কারণ এখানে কিন্তু তোমার কি কোনো দোকানের প্রয়োজন নাই। ঠিক আছে, তা দেখো সরাসরি বিক্রয় কি, ক্রেতার নিকট পণ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরে সরাসরি পণ্য বিক্রয় করার প্রক্রিয়াকে সরাসরি বিক্রয় বা প্রত্যক্ষ বাজারজাতকরণ বলে। কি বলা হয়? সরাসরি বিক্রয় বা প্রত্যক্ষ বাজারজাতকরণ বলা হয়। এই ব্যবসার মাধ্যমে ক্রেতাদের দীর্ঘমেয়াদী সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব বা সহজ। সাধারণত সরাসরি বিক্রয় কি কি হয় দেখো, ডাকযোগে হয়, ক্যাটালগের মাধ্যমে হয়, অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো টেলিমার্কেটিং। টেলিমার্কেটিং এ কি হবে? টেলিফোনের মাধ্যমে ক্রেতাদের সাথে যোগাযোগ প্রক্রিয়াকে টেলিমার্কেটিং বলা হয়। তো দেখলেই বোঝা যাচ্ছে যে টেলিমার্কেটিং যখন বলছে তার মানে কি, আমি যখন টেলিফোনের মাধ্যমে আমার মার্কেটিং এর কাজগুলো করব এবং আমার ক্রেতাদেরকে আমি আমার পণ্য সম্পর্কে জানাচ্ছি, এটাই কি টেলিমার্কেটিং। এরপর হচ্ছে অটোমেটিক ভেন্ডিং। এখানে কি হয় দেখো, ক্রেতা বিক্রেতার মধ্যে ব্যক্তিগত যোগাযোগ ব্যতীত যন্ত্রের মাধ্যমে পণ্য বিক্রি করার প্রক্রিয়াকে অটোমেটিক ভেন্ডিং বলে। মানে এখানে হচ্ছে এক তো হচ্ছে এগুলা কি আমার বিপণীবিহীন খুচরা ব্যবসা, মানে এখানে তো কোনো শপ থাকবেই না। আবার এখানে কি হবে, অটোমেটিক ভেন্ডিং এ কোনো বিক্রয় কর্মীও থাকবে না, একটা মেশিন থাকবে, তুমি প্রোডাক্ট দেখবা, টাকা ওখানে দিবা, প্রোডাক্ট সিলেক্ট করলে টাকা দিলা, ওই মেশিনের ভিতর থেকে প্রোডাক্টটা এসে পড়বে। বিক্রেতাবিহীন দোকানকে অটোমেটিক ভেন্ডিং বলা হয়। এক্ষেত্রে ক্রেতা প্রদর্শিত মূল্য তালিকা দেখে প্রত্যাশিত পণ্যের মূল্য প্রদান করলে পণ্য কাউন্টার থেকে অটোমেটিক বের হয়ে আসে, যেটা আমি বললাম আর কি। তো এটা হচ্ছে আমার অটোমেটিক ভেন্ডিং। এগুলো আসলে কি বিপণীবিহীন খুচরা ব্যবসার মধ্যে পড়ে। আচ্ছা এখন আসো জানি পাইকারি ব্যবসা সম্পর্কে। এতক্ষণ কিন্তু আমরা ইলাবোরেটলি মোটামুটি বলা যায় যে ইলাবোরেটলি আমরা জানলাম খুচরা ব্যবসা কাকে বলে, আদার্স ইনফরমেশন, সেটার ক্লাসিফিকেশনেরও কিছু ক্লাসিফিকেশন আমরা দেখলাম। এখন আমরা জানবো পাইকারি ব্যবসা সম্পর্কে। পাইকারি ব্যবসা কি? উৎপাদনকারী আমদানিকারক বা অন্য কোনো উৎস থেকে পণ্য সামগ্রী ক্রয় করে খুচরা ব্যবসা বা শিল্পীয় ব্যবহারকারীদের নিকট বিক্রি করার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান কার্যাবলীকে পাইকারি ব্যবসা বলে। ঠিক আছে, পাইকারি ব্যবসার মূলত কাজ হচ্ছে পণ্যটা উৎপাদনের কাছ থেকে নিয়ে খুচরা ব্যবসায়ী বা শিল্পীয় ব্যবহারদের কাছে পৌঁছায় দেওয়া। হ্যাঁ, এরপরে দেখি পাইকারি ব্যবসা হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করা পাইকারি ব্যবসার কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়। কথাটা কি ক্লিয়ার? আরেকবার বলি, একটু ভেঙে যদি সহজভাবে বলি, পাইকারি ব্যবসার যে কার্যক্রম থাকে সেটার মধ্যে পাইকারি ব্যবসায়ী কখনো চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করবে না। ঠিক আছে, তারা কি করবে? খুচরা ব্যবসায়ী বা শিল্পীয় ব্যবহারকারী যারা তাদের কাছে পণ্যটাকে সেল করবে, কিন্তু কখনোই তারা চূড়ান্ত ভোক্তাদের কাছে পণ্যটাকে সেল করবে না। পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীদের সাথে উৎপাদকের যোগাযোগ স্থাপন করে। পাইকারি ব্যবসার মূলধনের আকার সাধারণত খুচরা ব্যবসায় মূলধনের চেয়ে বড় হয়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পাইকারি ব্যবসায়ীকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন দেখো, মার্চেন্ট পাইকারি ব্যবসায়ী, দালাল এবং প্রতিনিধি উৎপাদনকারী ও খুচরা ব্যবসায় শাখা অফিস সমূহ। তাহলে এগুলো সম্পর্কে একটু যদি জানা যায়, মার্চেন্ট পাইকারি ব্যবসা বলতে কি বোঝায়, তাহলে দেখি। যে সকল স্বাধীন পাইকারি ব্যবসায় পণ্যের মালিকানা গ্রহণ করে এবং পণ্যের যাবতীয় ঝুঁকি গ্রহণ করার সাথে সাথে ওই পণ্যে খুচরা ব্যবসায় বা শিল্পীর ব্যবহারকারীর নিকট বিক্রয় করে, তাকে মার্চেন্ট পাইকারি ব্যবসা বলে। তাহলে মার্চেন্ট পাইকারি ব্যবসা কি করবে? তারা হচ্ছে স্বাধীন পাইকারি ব্যবসা। তারা কি করলো? পণ্যের মালিকানা গ্রহণ করবে এবং পণ্যের যাবতীয় ঝুঁকি গ্রহণ করবে এবং সেগুলোকে তারা যারা খুচরা ব্যবসায়ী এবং শিল্পীয় পণ্যের যে ব্যবহারকারী তাদের কাছে তারা এই পণ্যগুলোকে বিক্রি করে থাকে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? মার্চেন্ট পাইকারি ব্যবসা। মার্চেন্ট পাইকারি ব্যবসায় পণ্য বিক্রয় সংশ্লিষ্ট সকল ঝুঁকি গ্রহণ করে থাকে। মূলত সীমিত সেবাদানকারী পাইকারি ব্যবসাকে কেন্দ্র করেই মার্চেন্ট পাইকারি ব্যবসাকে বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো সীমিত সেবাদানকারী পাইকারি ব্যবসা। যে সকল পাইকারি ব্যবসায়ীরা পণ্যের মালিকানা লাভ করলেও পাইকারি ব্যবসায়ী অন্যান্য কার্যাবলী যেমন পণ্য সরবরাহ, ঋণ প্রদান,
মজুত পণ্য নিয়ন্ত্রণ বা তথ্য সরবরাহ ইত্যাদি কার্য সম্পাদন করে না তাদেরকে সীমিত সেবাদানকারী পাইকারি ব্যবসায়ী বলে। তাহলে এরা কি করলো? এরা হচ্ছে ওই সকল পাইকারি ব্যবসায়ীর পণ্যের মালিকানা লাভ করলেও পাইকারি ব্যবসায় অন্যান্য কার্যাবলী যেমন থাকে পণ্য সরবরাহ, ঋণ প্রদান করা, মজুত পণ্য নিয়ন্ত্রণ বা তথ্য সরবরাহ ইত্যাদি কার্য সম্পাদন করে না তাদেরকে সীমিত সেবাদানকারী পাইকারি ব্যবসায়ী বলে থাকে। সীমিত সেবাদানকারী পাইকারি ব্যবসা মূলত 6 ধরনের, যথা ক্যাশ এন্ড ক্যারি পাইকারি, ট্রাক পাইকার, ড্রপ শিপার্স, র্যাক জবার্স, উৎপাদনকারী সমবায় সমিতি, মেইল অর্ডার হোলসেলার। ক্যাশ এন্ড ক্যারি পাইকারি ব্যবসায়ী দেখা কারা? যে সকল পাইকারি ব্যবসায়ীরা সীমিত লাইনে দ্রুত বিক্রয়যোগ্য পণ্য নগদ মূল্যে ছোট ছোট খুচরা বিক্রেতাদের নিকট বিক্রি করে তাকে ক্যাশ এন্ড ক্যারি পাইকারি ব্যবসায়ী বলে। এই সকল ব্যবসায়ীরা বাকিতে বিক্রয় করে না, অর্থাৎ বাকিতে পণ্য তারা বিক্রয় করে না। কারা? ক্যাশ এন্ড ক্যারি পাইকারি ব্যবসায়ী যারা, তারা বাকিতে কোনো পণ্য আসলে বিক্রয় করে না। ঠিক আছে? আচ্ছা, এরা আসলে কি করলো দেখো, সীমিত লাইনে দ্রুত বিক্রয়যোগ্য পণ্য নগদ মূল্যে ছোট ছোট খুচরা বিক্রেতাদের নিকট তারা কি করলো, এগুলোকে বিক্রি করে দিল খুব ফাস্ট, যাতে পণ্যটা সেল হয়ে যায়। এইটাই এখানকার মেইন উদ্দেশ্য থাকে। ট্রাক পাইকারে কি হয় দেখো, যে সকল পাইকারি ব্যবসায়ীরা সীমিত সারির পণ্য নগদ মূল্যে সুপার মার্কেটে বা ছোট মুদির দোকানে যেমন রুটি, স্ন্যাক্স জাতীয় খাদ্য ইত্যাদি বিক্রয় করে তাকে ট্রাক পাইকার বলে। এই সকল পাইকার স্পটে পরিদর্শন ও নির্বাচনের মাধ্যমে সরাসরি পণ্য সরবরাহ করে। একদম লোকাল এক্সাম্পল হচ্ছে, সকালবেলা যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবা দেখবা যে মুদি দোকানে একটা ছোট্ট ভ্যানের মধ্যে করে তোমার ব্রেড, মানে যে পাউরুটি, তারপর যে কেক, এগুলা কিন্তু এক একটা মুদি দোকানে, তারপর চায়ের দোকানে, এইসব জায়গাতে কিন্তু সাপ্লাই দেওয়া হয়ে থাকে। তাহলে সেগুলা কি? ট্রাক পাইকার বলা হয় সেগুলাকে। ঠিক আছে? এরপর দেখো ড্রপ শিপার্স। যে সকল পাইকারি ব্যবসায়ীরা খুচরা কারবারি বা অন্য কোনো শিল্পী ও ব্যবহারকারীর নিকট থেকে পণ্য অর্ডার সংগ্রহ করে ওই পণ্যের উৎপাদনকারীকে অর্ডার পৌঁছে দেয় তাকে ড্রপ শিপার্স বলে। তাহলে ড্রপ শিপার কারা? এরা হচ্ছে এক ধরনের পাইকারি ব্যবসায়ী। তারা কি করে, খুচরা কারবারি বা অন্য কোনো শিল্পী ও পণ্যের যে ব্যবহারকারী তাদের কাছ থেকে পণ্যের অর্ডারটা না কালেক্ট করবে, এন্ড দেন তারা সেই অর্ডারটাকে উৎপাদকের কাছে পৌঁছায় দিবে। এই কাজটা যারা করে তাদেরকে আসলে ড্রপ শিপার্স বলা হয়। তো এই কাজের বিনিময়ে কিন্তু তারা একটা কমিশন পেয়ে থাকে উৎপাদনকারীর কাছ থেকে। পণ্য সরবরাহে এরা কোনো ঝুঁকি বা দায়িত্ব গ্রহণ করে না। আচ্ছা, এরপর দেখো র্যাক জবার্স। যে সকল পাইকারি ব্যবসায়ী খাদ্য সামগ্রী ব্যতীত, মানে এখানে কোনো ধরনের খাবারের সামগ্রীর কথা আসবে না, খাদ্য সামগ্রী ব্যতীত অন্যান্য পণ্য যেমন খেলনা, হার্ডওয়্যার, পুস্তক মানে বইটই ইত্যাদির জন্য বিভিন্ন কার্যাবলী যেমন র্যাকে পণ্য প্রদর্শন, মূল্য নির্ধারণ, প্রমোশনের সহায়তা ইত্যাদি সম্পাদন করে থাকে তাকে র্যাক জবার্স বলে। তোমরা দেখবা, তোমরা যদি নিউ মার্কেটের দিকে যাও তখন কিছু কিছু শপ খুব ছোট থাকে, ওখানে দেখবা র্যাকের মধ্যে তোমার অনেকগুলা বই, তারপর অনেক ধরনের বই টই এগুলা দেওয়া থাকে ওই র্যাকের গুলার মধ্যে। এগুলাকে না র্যাক জবার্স বলা হয়। বুঝতে পারছো? ওরা কিন্তু তোমার ওখানে আবার দেখবা অনেক সময় লেখা থাকে যে 20% সেল গোয়িং অন, এরকম করে লেখা থাকে, ডিসকাউন্ট চলতেছে, 20% ডিসকাউন্ট, এরকম অনেক ধরনের দেখবা প্রমোশনাল অ্যাক্টিভিটিস তারা করে। কিন্তু ছোট ছোট দোকান বা মানে একদম একটা কর্নারের মধ্যে বা একটা বড় দোকানের ছোট্ট একটা কর্নারের মধ্যে দেখবা র্যাকের মধ্যে বইগুলো বিক্রি করে। এটা আসলে নিউ মার্কেটে গেলে দেখবা একদম খুবই কমন এই জিনিসটা। তো এটাকে হচ্ছে র্যাক জবার্স বলা হয়। এরপর দেখো, এরা মাল কিনে মজুত রাখে এবং খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে বলে মূল্যের উপর এর প্রভাব বেশি থাকে। তোমরা দেখবা, তোমরা যদি বলো যে আমি একটা একটা করে বই নিব, তখন দেখবা এক ধরনের দাম চাবে। আপনি যদি বলো যে না, আপনি আমার কাছে অনেকগুলা বই একসাথে একটা বান্ডেল করে সেল করেন, আমি এগুলা পরবর্তীতে বিক্রি করব, তো তখন কিন্তু দেখবা তোমার কাছে দামটা অন্যরকম চাবে। এগুলো হচ্ছে র্যাক জবার্স এর মধ্যে পড়লো। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো উৎপাদনকারী সমবায় সমিতি। সমবায় সমিতি সম্পর্কে আমরা জানি, তাহলে উৎপাদনকারীর যে সমবায় সমিতি সেটা কি উৎপাদনকারী সমবায় সমিতি বলে। এরপরও দেখিনি, কৃষিজাত পণ্য উৎপাদনকারী কৃষকরা একাধিক হয়ে সদস্যদের মাঝে লেনদেনের মাধ্যমে অর্জিত মুনাফা ভাগ করে দেওয়ার উদ্দেশ্যে পাইকারি হারে খুচরা বিক্রেতা বা অন্যান্য ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে তাকে উৎপাদক সমবায় বা উৎপাদনকারী সমবায় সমিতি বলে। তাহলে এরা কি করবে? কৃষিজাত পণ্য উৎপাদন করবে কারা? কৃষকরা। কৃষকরা যখন একসাথে হবে এবং হওয়ার পরে
এদের সদস্যদের মধ্যে লেনদেনের মাধ্যমে অর্জিত মুনাফা ভাগ করে দেওয়ার উদ্দেশ্যে পাইকারি হারে খুচরা বিক্রেতা বা অন্যান্য ব্যবসায়ীদের নিকট তারা পণ্যগুলোকে বিক্রয় করে থাকে। এক কথায় ফার্মারদের যে সমবায় সমিতি সেটাকে আমরা উৎপাদনকারী সমবায় সমিতি বলবো। এরপর দেখো মেইল অর্ডার হোলসেলার। যে সকল পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তার নিকট পণ্যের ক্যাটালগ প্রেরণ করে ডাকযোগে, ট্রাকে বা অন্যান্য পরিবহনের মাধ্যমে পণ্য বিক্রয় করে তাকে মেইল অর্ডার হোলসেলার বলে। অর্থাৎ তোমাকে ক্যাটালগ পাঠানো হবে এবং সেই ক্যাটালগ দেখে তুমি পণ্যটাকে অর্ডার করে দিবা, এরপর যে ট্রাকের মাধ্যমে বা অন্যান্য পরিবহনের মাধ্যমে সেই পণ্যটাকে তোমার বাসায় বা যেই জায়গায় বলবা সেখানে পাঠানো হবে। এটা হচ্ছে মেইল অর্ডার হোলসেলার। আচ্ছা, এখন দেখো দালাল এবং প্রতিনিধি, যেটা আমার পাইকারি ব্যবসার দ্বিতীয় কাইন্ড ছিল বা টাইপ ছিল। দালাল কোনটা? যে মধ্যস্থ ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাকে একত্রিত করে একটি সমঝোতা চুক্তির ভিত্তিতে ক্রয় বিক্রয় সহায়তা করে তাদেরকে দালাল বলে। এরা শুধুমাত্র ক্রেতা বিক্রেতাদের মাধ্যমে মধ্যস্থতা করে এবং সে বিনিময়ে তারা কি পেয়ে থাকে? কমিশন গ্রহণ করে থাকে। প্রতিনিধি কারা? যে সকল পাইকারি ব্যবসায় পণ্যের মালিকানা গ্রহণ করে না কিন্তু প্রদত্ত সেবার জন্য কমিশন আদায় করে দালালের তুলনা দীর্ঘমেয়াদী সেবা প্রদান করে তাদেরকে প্রতিনিধি বলে। তারা আসলে কি করে? দীর্ঘমেয়াদী সেবা প্রদান করে থাকে এবং তারা কিন্তু আসলে মালিকানা গ্রহণ করে না পণ্যের, কিন্তু তারা সেবা আসলে দিয়ে থাকে এবং সে সেবার জন্য তারা কমিশনও পেয়ে থাকে। প্রতিনিধিকে 4 ভাগে ভাগ করা যায়, যথা উৎপাদনকারীর প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি, ক্রয় প্রতিনিধি, কমিশন মার্চেন্ট। তাহলে চলো জেনে নি উৎপাদনকারীর প্রতিনিধি কাকে বলে, বিক্রয় প্রতিনিধি কাকে বলে, ক্রয় প্রতিনিধি কাকে বলে এবং কমিশন মার্চেন্ট কাকে বলে। আচ্ছা, উৎপাদনকারীর প্রতিনিধি কোনটা? যে সকল পাইকার 2 বা ততোধিক উৎপাদনকারীর সম্পূরক পণ্য সারির বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকে এবং উৎপাদনকারীর সাথে মূল এলাকা অর্ডার হস্তান্তর সেবা ও ওয়ারেন্টি প্রদান এবং কমিশনের সম্পর্কে লিখিত চুক্তি সম্পাদন করে তাদেরকে উৎপাদনকারীর প্রতিনিধি বলে। এরা একসাথে কয়েকজনের উৎপাদনকারী প্রতিনিধি হিসেবে কাজ করে। এই প্রতিনিধিরা করে কি? দেখে যে সমজাতীয় পণ্য যেসব উৎপাদনকারীরা তৈরি করতেছে তারা না ওদেরকে তোমার একত্রীকরণ করে ফেলে, করে তাদের প্রতিনিধি হিসেবে তারা কাজ করে থাকে। তো তাদেরকে উৎপাদনকারীর প্রতিনিধি বলা হয়। এখানে বিভিন্ন ধরনের কাজে তারা সম্পৃক্ত থাকে, যেমন দেখো যে মূল এলাকা অর্ডার হস্তান্তর, সেবা ও ওয়ারেন্টি প্রদান, কমিশনের সম্পর্কে লিখিত চুক্তি, এই সব কিছু তারা করে থাকে আসলে। এরপর দেখো বিক্রয়ের প্রতিনিধি কারা? যে সকল মধ্যস্থ ব্যবসায়ীরা একজন উৎপাদনকারী সম্পূর্ণ পণ্য বিক্রয়ের জন্য দায়িত্ব গ্রহণ করে মূল্য, বিক্রয়ের শর্ত ইত্যাদির উপরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে তাদেরকে বিক্রয়ের প্রতিনিধি বলে। আরেকবার যদি বলি, দেখো যে সকল মধ্যস্থ ব্যবসায়ীরা একজন উৎপাদনকারী সম্পূর্ণ পণ্য বিক্রয়ের জন্য দায়িত্ব গ্রহণ করে মূল্য, বিক্রয়ের শর্ত ইত্যাদির উপর যখন গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে তাদেরকে বিক্রয় প্রতিনিধি বলে। ঠিক আছে? তাহলে বিক্রয় প্রতিনিধি কি করবে? একজন উৎপাদনকারী যে সম্পূর্ণ পণ্য যে তৈরি করে ফেলো সেটা দায়িত্ব গ্রহণ করবে এবং সেটার উপরে তারা তাদের নিজস্ব একটা প্রভাব ফেলবে। কিসের উপরে? মূল্য, বিক্রয় শর্ত, এই সব কিছুর উপরে। ক্রয় প্রতিনিধি কি? যে সকল মধ্যস্থ ব্যবসায়ী নেতাদের সাথে, আচ্ছা এটা নেতা হবে না, ক্রেতাদের হবে আসলে। হ্যাঁ, ক্রেতাদের সাথে, এক সেকেন্ড এখানে লিখে দিই বা বলে দিই মুখে, এটা ক্রেতা হবে। ঠিক আছে? ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করে তাদের জন্য পণ্য ক্রয়, পণ্য প্রদর্শন, পণ্য সংরক্ষণ এবং পণ্য পরিবহন ব্যবস্থা করে ও প্রয়োজনীয় বাজার তথ্য সরবরাহ করে তাদেরকে ক্রয় প্রতিনিধি বলে। তাহলে এদের কাজগুলো কি কি? এরা আসলে প্রথমেই যেটা এদের টার্গেট থাকে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করা। কাদের সাথে? ক্রেতাদের সাথে। এরা কি কি করবে? পণ্য ক্রয় করবে, পণ্য পরিদর্শন করাবে, পণ্য সংরক্ষণ করবে, পণ্য পরিবহনও করে দিবে এবং আরো প্রয়োজনীয় বাজার তথ্যগুলোকে সরবরাহ করে থাকে। কারা? ক্রয় প্রতিনিধি যারা, তারা। কমিশন মার্চেন্ট কি? দেখো যে সকল মধ্যস্থ ব্যবসায়ী পণ্যের বস্তুগত মালিকানা গ্রহণ করে সমঝোতার ভিত্তিতে পণ্য বিক্রয় করে তাদেরকে কমিশন মার্চেন্ট বলে। অর্থাৎ এখানে কিন্তু কমিশন মার্চেন্ট যেটা, তারা ওখানে কি করবে? দেখো পণ্যের মালিকানা গ্রহণ করলো এবং কিন্তু তারা কমিশনও পেয়ে থাকলো। ঠিক আছে? এই কমিশনটা কিন্তু তারা পাবে যে পণ্যটা তারা কতটা সেল করতে পারছে, সে সেলিং এর রেটের উপরে বা পার সেলের উপরে তারা মূলত কমিশন পেয়ে থাকে।
আচ্ছা, এরপরে দেখো উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ী শাখা এবং অফিস সমূহ। স্থানীয় পাইকারি ব্যবসায়ের পরিবর্তে পাইকারি ব্যবসায়ের কার্যাবলী সম্পাদন করে থাকে। স্থানীয় পাইকারি কি করলো? স্থানীয় পাইকারি ব্যবসায়ের পরিবর্তে পাইকারি ব্যবসায়ের কার্যাবলী সম্পাদন করে থাকে কারা? উৎপাদন ও খুচরা ব্যবসায়ী শাখার অফিস সমূহগুলোর মাধ্যমে। উৎপাদনকারীরা ব্যবসায়ী শাখা অফিস ও প্রধান অফিসের মাধ্যমে উৎপাদনকারী তার পণ্য বিক্রি করে এবং খুচরা ব্যবসায়ী পাইকারি হারে পণ্য ক্রয় করে থাকে। তাহলে এখানে আমার কি হলো দেখো, স্থানীয় পাইকারি ব্যবসায়ী রাখলাম না, না রেখে কি করলাম, পাইকারির পরিবর্তে বা পাইকারি ব্যবসায়ের যে কাজগুলো থাকে সেগুলো আমার কি করবে? উৎপাদনকারী করবে। তো উৎপাদনকারী এখানে কি করবে দেখো, উৎপাদনকারী ব্যবসায় শাখা অফিস ও প্রধান অফিসের মাধ্যমে উৎপাদনকারী তার পণ্য বিক্রি করে এবং খুচরা ব্যবসার পাইকারি হারে পণ্য ক্রয় করে থাকে। মানে ওই উৎপাদনকারীর কাছ থেকে কিন্তু তখন খুচরা ব্যবসায়ীরা পাইকারি হারে পণ্যটা ক্রয় করে ফেললো, কারণ এখানে কিন্তু আমার স্থানীয় কোনো পাইকারি ব্যবসায়ীর কারসাজি নাই, এখানে সবকিছুই আমার করতে পারি। কিন্তু খুচরা ব্যবসায়ী যখন পণ্যটা কিনবে উৎপাদনকারীর কাছ থেকে তখন কিন্তু সে পাইকারি হারে পণ্যটা কিনে থাকবে। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচারের সমস্ত কিছু। এখন হচ্ছে আমরা একদমই আমাদের লেকচার শেষের দিকে এসে পড়ছি। এখানে হচ্ছে তোমরা যেটা করবা সেটা জানো, এই মগজ ধরার পার্টে তোমরা এখানে ভিডিওটাকে পজ করবে এবং এটা খাতা নিয়ে সেখানে উত্তরগুলো লিখে ফেলবা, কোশ্চেন্স গুলো দেখে দেখে উত্তরগুলো লিখে ফেলবা। এন্ড এরপরে ভিডিওটাকে যেহেতু পজ করে ফেললা, তো এরপর যখন লেখা হয়ে যাবে ভিডিওটাকে রিট্রিভ করে বা রিজিউম করে তোমরা আমার সাথে কোশ্চেনটা আরেকবার দেখবা এবং উত্তরগুলো মিলাই ফেলবা। ঠিক আছে, তাহলে এখানেই হচ্ছে তোমরা ভিডিওটাকে পজ করো। আচ্ছা, আমি আশা করব যে তোমরা এতক্ষণের মধ্যে ভিডিওটাকে পজ করে লিখেও ফেলছো এবং হচ্ছে তোমরা খুব সুন্দরভাবে সঠিক উত্তরগুলো দিতে পারছো। যদি নাও দিতে পারো তাও সমস্যা নেই, আমরা এখন চলো দেখিনি তাহলে আসলে আজকের কোশ্চেন্স গুলো কি এবং উত্তরগুলো এগুলোর কি হবে বা কেন হলো সেগুলো একটু বলে দিব। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে বৃহদায়তন খুচরা কারবারি হিসেবে বাংলাদেশে আগোরাকে কি বলা হয়? আমাদের দেশে যে আগোরা আছে সেটাকে বৃহদায়তন খুচরা কারবারি হিসেবে কি বলা হয়? উত্তর হচ্ছে সুপার মার্কেট। এটাকে আমরা সুপার মার্কেট বলবো। এরপর দেখো, সাধারণ বন্টন প্রণালীতে প্রথমে কে অবস্থান করে? কোশ্চেনটা কিন্তু একদমই সহজ। উত্তর হচ্ছে উৎপাদক। সবগুলোতে কিন্তু প্রথমে উৎপাদক বা উৎপাদনকারী যে ছিল সেই হচ্ছে প্রথমেই থাকে। এরপরে দেখো, কোন ধরনের পাইকার দেশ জুড়ে ব্যবসা করে? মানে পুরো দেশ জুড়ে একজন পাইকারি ধরো কাজ করতেছে, তাকে কি বলে? জাতীয় পাইকার বলে। আচ্ছা, এরপরে দেখো, কোন ধরনের পাইকার পণ্যের মালিকানা ও যাবতীয় ঝুঁকি গ্রহণ করে? মালিকানাও নিল এবং ঝুঁকিও গ্রহণ করলো, মার্চেন্ট পাইকার। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস একটু সহজে মনে রাখার জন্য বলি, মার্চেন্ট পাইকার যখনই বলবে বা মার্চেন্ট কথাটা যখনই থাকবে তখনই কিন্তু ধরে নিবা যে পণ্যের মালিকানা কিন্তু তারা নিয়ে নিতেছে। ঠিক আছে, আরেকটা আমরা পাইছিলাম যে কমিশন মার্চেন্ট। কমিশন মার্চেন্ট কি? পণ্যের মালিকানা তো নিলই, ঝুঁকিও গ্রহণ করলো এবং সেই পণ্যের মালিকানা নেওয়ার পর পণ্যগুলোকে যখন তারা ফার্দার বিক্রি করে সেটার উপরে তারা কমিশন যখন পেয়ে থাকে তখন তাদেরকে কমিশন মার্চেন্ট বলা হয়। আর মার্চেন্ট পাইকার কি? তাহলে যেখানে হচ্ছে পণ্যের মালিকানা এবং ঝুঁকি তারা গ্রহণ করে থাকে। আচ্ছা, এরপরে দেখো, সুপার মার্কেট কোন ধরনের খুচরা ব্যবসা? ঠিক আছে, সুপার মার্কেট কোন ধরনের খুচরা ব্যবসা? পণ্যের শাড়ির ভিত্তিতে খুচরা ব্যবসা। পণ্যের শাড়ির ভিত্তিতে খুচরা ব্যবসা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, কোন পণ্যের বন্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয়? এটা তোমরা সবাই পারছো, আমি জানি। এটা হচ্ছে ভোগ্যপণ্য, কারণ আমরা জানি ভোগ্যপণ্যের বাজার হচ্ছে সবচাইতে বড় থাকে। ঠিক আছে, সো এখানে আমার বন্টন প্রণালীও বেশি থাকবে। এরপর দেখো, কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীদের জন্য পণ্য সংরক্ষণের জন্য বৃহদায়তনের গুদাম ঘর ও কোল্ড স্টোরেজ প্রয়োজন হয়? উত্তর হচ্ছে পাইকার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী কোনটি? খুচরা বিক্রেতার মাধ্যমে পণ্য বিক্রয় করা, এটা হচ্ছে আমার এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। ওকে, এই যে আমার যে লাস্ট যে কোশ্চেনটা ছিল এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী, আমার লাস্টে বন্টন প্রণালীটা মনে আসতেছিল না। সো এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী কোনটা? উত্তর হচ্ছে খুচরা বিক্রেতার মাধ্যমে পণ্য বিক্রয় করা। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এই ছিল আজকের আমাদের লেকচার নাম্বার 7 এবং তার টপিকগুলো, সাব টপিকগুলো। আমি আশা করব যে তোমরা বুঝতে পারছো। যদি নাও পারো তাও হচ্ছে ভিডিওটাকে আরেকবার দেখবা, স্লাইডটা আরেকবার ভালো করে পড়বা, টেক্সট বুক পড়বা, এবং ওই যে আমি এক্সাম্পল গুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে না একটু ঘাটাঘাটি করবা নেটে। তো যখন তুমি দেখবা ওই সবগুলোর নাম বা ব্র্যান্ড গুলো বা কোম্পানি নামগুলো দিয়ে যখন তুমি সার্চ করবা, সেগুলো ফিচার্স গুলো যখন তুমি একটু অ্যানালাইসিস করবা, তখন কিন্তু তুমি আরো ক্লিয়ার হয়ে যাবা। একটা জিনিস একটু প্রবলেম হচ্ছিল আমারও, সেটা হচ্ছে যে যখন আমি কলেজে এই চ্যাপ্টারটা পড়ি তখন কিন্তু আমার সমস্যা ছিল কি, যে আমরা কি জানি যে মুদি দোকানগুলোকে কিন্তু আমরা ডিপার্টমেন্টাল স্টোর বলি, যে আসলে কি সেটা ডিপার্টমেন্টাল স্টোর? আসলে কিন্তু না। এই যে আমরা যে গতানুগতিক যে চিন্তা ভাবনাগুলো করি বা যে টার্মস গুলো ভুল প্রয়োগ করি বা জানি, সেটা যখন তুমি এই যে নতুন ভাবে পড়ার সময় যখন একটু দেখবা, তখন না একটু ঝামেলা বা একটু কমপ্লিকেটেড লাগে। তো এটার জন্য না তুমি বারবার হচ্ছে ওই সবগুলার ফিচার্স গুলো একটু বারবার দেখতে থাকবা, এন্ড একবার জেনে ফেলার পরে কিন্তু তখন আর ভুল টার্মস গুলো আমরা আর ব্যবহার করব না। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আজকের আমাদের লেকচার 7। আশা করছি খুব শীঘ্রই আমরা নতুন লেকচার নিয়ে দেখা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।